আসসালামু আলাইকুম। লার্নিং ইনসাইটে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো এর পূর্বে এইচএসসির প্রস্তুতির জন্য আমি ২য় অধ্যায় অর্থাৎ হিসাবের বইসমূহ, হিসাব বিজ্ঞান ১ম পত্র থেকে এবং ৩য় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে এমসিকিউ দিয়েছিলাম ইন ডিটেইলস এবং এই ভিডিওতে আমি ৪র্থ অধ্যায় অর্থাৎ রেয়ামিল সম্পর্কে ইন ডিটেইলস তথ্য দেওয়ার চেষ্টা করব এমসিকিউ আকারে এবং আশা করছি এমসিকিউর ভিতর থেকে আপনারা ইনশাআল্লাহ সবকিছু কমন পাবেন। তো ফার্স্ট যেটি বিষয় আপনাদের শুরু করার আগে মনে রাখতে হবে রিয়া মিলের অন্তর্ভুক্ত হবে না কোন বিষয়গুলো। তো সমাপনী মজুত পণ্য এবং সমাপনী মণিহারি, ঠিক আছে? সমাপনী মজুত পণ্য এবং সমাপনী মণিহারি রিয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। আর প্রারম্ভিক হাতে নগদ বা প্রারম্ভিক ব্যাংক জমা। তো এই ৪ টা আইটেম একটু মনে রাখতে হবে। তো কি, কি বললাম? সমাপনী মজুত পণ্য অথবা সমাপনী মণিহারি আর প্রারম্ভিক হাতে নগদ বা প্রারম্ভিক ব্যাংক। আর সম্ভাব্য দায় বা সম্ভাব্য সম্পদ এটা রেওয়া মিলে যায় না। ঠিক আছে? সম্পত্তির দায় উত্তোলন এটা ডেবিট সাইডে যায়। আয় দায় মূলধন ক্রেডিট সাইডে যায়। আর সমন্বিত ক্রয় যদি থাকে তাহলে যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে প্রারম্ভিক মজুদ আসবে না। তখন সমন্বিত ক্রয় ও সমাপনী মজুদ পণ্য আসবে। ঠিক আছে? ওকে। তো আমরা শুরু করি। তো ১ম যে প্রশ্ন আছে রেওয়া মিলে মোট কয়টি আ তো ফার্স্ট কোশ্চেন রেওয়া মিলের ছকে মোট কয়টি ঘর থাকে? তো রেওয়া মিলের ছকে মোট ৫ টি ঘর থাকে। রেওয়া মিলের ডেবিট ঘরে কোনটি বসে? তো ডেবিট ঘরে এখানে কি আছে? সম্পত্তি। আর মূলধন, দায়, আয় ক্রেডিট সাইডে বসে। উত্তোলন সর্বাবস্থায় কোন উদ্ধৃত্ত প্রকাশ করে? অর্থাৎ উত্তোলন কোন ব্যালেন্স প্রকাশ করে? উত্তোলন ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। আন্তঃফেরত সর্বদা কোন উদ্ধৃত্ত প্রকাশ করে? আন্তঃফেরত বিক্রিত পণ্য ফেরত আসলে তাকে বলা হয় আন্তঃফেরত। ঠিক আছে? তো বিক্রয় কি? বিক্রয় ক্রেডিট আর আন্তঃফেরত কি? বিপরীত আয়। তাহলে বিপরীত আয় হলে কি হবে? ডেবিট হবে। অর্থাৎ বিক্রয়ের অপোজিট হবে। বন্ধকি ঋণ রেওয়া মিলের কোন সাইডে বসে? বন্ধকি ঋণ মানে দায়। তো দায় বসবে ক্রেডিট সাইডে। অতিরিক্ত সুদ মানে আমি যে লোনটা নিয়েছিলাম এর বিপরীতে আমাকে যে সুদটা চার্জ করা হয়েছে এটা আমার জন্য খরচ। সুতরাং ডেবিট সাইডে বসবে। প্রাপ্য আয় রেওয়া মিলের কোন ঘরে বসবে? প্রাপ্য আয়। আয় ক্রেডিট কিন্তু প্রাপ্য আয় কি আমার সম্পদ অর্থাৎ ভবিষ্যতে পাবো। সুতরাং সম্পদ হলে কোন সাইডে বসবে? ডেবিট সাইডে বসবে। পরবর্তী প্রশ্ন অগ্রিম মজুরি রেওয়া মিলের কোন পাশে বসে? তো অগ্রিম মজুরি অগ্রিম মজুরি আমার ডেবিট সাইডে বসে। রেওয়া মিলের ছকে ৩য় ঘরে কি লেখা হয়? রেওয়া মিলের ছকে ৩য় ঘরে কি লেখা হয়? খতিয়ান পৃষ্ঠা। ওকে। পরবর্তী প্রশ্ন বিনিয়োগের তারতম্য তহবিল রেওয়া মিলের কোন ঘরে বসে? ক্রেডিট ঘরে বসে। কোনটি ছাড়া চূড়ান্ত হিসাব প্রস্তুত করা সম্ভব না? রেওয়া মিল ছাড়া চূড়ান্ত হিসাব প্রস্তুত করা সম্ভব না। রেওয়া মিলের নিজস্ব কোনো সত্তা না থাকার অন্যতম কারণ কি? রেওয়া মিল হিসাব ব্যবস্থা কোনো অংশ নয় বলে। পরবর্তী প্রশ্ন রেওয়া মিল কোন হিসাবের মধ্যে সমন্বয় করে? রেওয়া মিল খতিয়ান এবং চূড়ান্ত হিসাবের মধ্যে সমন্বয় সৃষ্টি করে। চূড়ান্ত হিসাব তৈরির পূর্বে রেওয়া মিল তৈরি করা হয় কেন? সময় ও শ্রম হ্রাসের জন্য। রেওয়া মিলের সাথে কোনটির গভীর সম্পর্ক বিদ্যমান? রেওয়া মিলের সাথে চূড়ান্ত হিসাবের গভীর সম্পর্ক বিদ্যমান। রেওয়া মিলের উভয় ঘরের পাত্রে কখন মূলধন ভাবা যায়? মূলধন দফা না থাকলে। রেওয়া মিলে অবিক্রিত পণ্য লিপিবদ্ধ করা হয় কোথায়? অবিক্রিত পণ্য রেওয়া মিলের আওতার বাইরে। রেওয়া মিল রেওয়া মিল নির্ভুলতার অকাট্য প্রমাণ নয় কেন? কারণ রেওয়া মিল মিললেও কিছু ভুল থেকে যেতে পারে। অর্থাৎ রেওয়া মিলে কিছু সীমাবদ্ধতা আছে। অর্থাৎ কিছু ভুল ত্রুটি আছে যে ভুল ত্রুটিগুলো আসলে আমাদের রেওয়া মিলের আমরা ধরতে পারি না। মিলে গেলেও ওই ভুল ত্রুটি থাকা সত্ত্বেও মিলে যায়। যে কারণে বলা রেওয়া মিল মিললেও কিছু ভুল থাকতে পারে। বীমা কোম্পানির পলিসি হোল্ডারদের কাছ থেকে অগ্রিম প্রাপ্ত প্রিমিয়াম পরবর্তী প্রিমিয়াম পাওয়ার পূর্ব পর্যন্ত কোন হিসাবে রাখে? অর্থাৎ বীমা কোম্পানি যখন অগ্রিম প্রিমিয়াম নিয়ে নেবে সুতরাং এটা বীমা কোম্পানির জন্য কি হবে? বীমা কোম্পানির জন্য অবশ্যই দায়। অর্থাৎ যে টাকাটা নিয়ে এনেছে সেই টাকার জন্য এখনো সে প্রিমিয়াম হিসেবে কাউন্ট করে নাই। সুতরাং এটা কি হবে? দায় বা লায়াবিলিটিস। ঠিক আছে? বকেয়া আয় কারবারের জন্য কি? অর্থাৎ যে আয়টা কারবারের জন্য প্রাপ্য অর্থাৎ প্রাপ্য টাকা কিন্তু পাই নাই। অর্থাৎ আয় ক্রেডিট কিন্তু আয়ের যে টাকাটা আমি এখনো পাইনি, বকেয়া আছে। সুতরাং এটা আমাদের সম্পদ বা অ্যাসেট হিসেবে গণ্য হবে এবং ডেবিট হবে। হিসাবকাল আর ব্যয়টা যদি বকেয়া থাকতো তাহলে আমাদের কি হতো? দায় হতো। হিসাবকাল অতিক্রান্ত হওয়ার পূর্ব পর্যন্ত অগ্রিম প্রদত্ত খরচ কি হিসেবে? অর্থাৎ আমার খরচটা যদি আমি অগ্রিম দিই সেক্ষেত্রে আমার অ্যাসেট।
বা হচ্ছে ডেবিট। আর যদি আমার খরচটা বকেয়া থাকে সেক্ষেত্রে আমার লায়াবিলিটিস বা দায়। নিচের কোনটি বকেয়া আয়ের অন্তর্ভুক্ত? বকেয়া শিক্ষানবিশ সেলামি। ঠিক আছে? আর আয়টা যখন বকেয়া থাকবে তখন আমার সম্পদ হবে। আর ব্যয়টা যখন বকেয়া থাকবে তখন আমার দায় হবে। তো পরবর্তীতে আমরা কিছু অঙ্ক দেখতে পাচ্ছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে পাওনাদারের পরিমাণ হচ্ছে 40,000 টাকা 2% হারে বাট্টা সঞ্চিতি রাখতে বলা হয়। সেক্ষেত্রে পাওনাদার বাট্টা সঞ্চিতি রেওয়া মিলে কত টাকা পাওনাদার বাট্টা সঞ্চিতি আসবে, তাই তো? তো বাট্টা সঞ্চিতি জাস্ট 2% করলেই হবে। 40,000 এর 2% আমরা করি, আপনারা তো ক্যালকুলেটরে ধরলেই হবে। আমি জাস্ট এমনিও দেখাই দিচ্ছি। পার্সেন্টেজের জন্য 2টা শূন্য কাটা। তো 4 দুগুণই হচ্ছে 8 আর 2টা শূন্য। এটা অ্যাডমিশনের সময় কাজে লাগবে, তখন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। সমপনী মজুত পণ্যের মূল্য হচ্ছে 1,30,000 টাকা, বাজার মূল্য হচ্ছে 1,20,000 টাকা। সমপনী মজুদের মধ্যে 10,000 টাকা আগুনে বিনষ্ট পণ্য আছে, 5,000 টাকা অব্যবহৃত মণিহারি আছে। রেওয়া মিলে কত টাকা যাবে? তো এখানে মেন বিষয় হচ্ছে রেওয়া মিলে কিন্তু সমপনী মজুত পণ্য যায় না। আমি প্রথমেই বলে দিয়েছিলাম রেওয়া মিলে হচ্ছে সমপনী মজুত পণ্য, সমপনী মণিহারি, প্রারম্ভিক হাতে নগদ ও প্রারম্ভিক ব্যাংক জমা যাবে না। সুতরাং এটা দেখার কোনো দরকার নেই। বিক্রয় হিসাবে জের 2,70,000 টাকা। এছাড়াও বলা আছে এবছর বিবিধ প্রাপ্য হিসাবের উপর 10,000 টাকার 10,000 এই বছরের প্রাপ্য হিসাবের উপর 10,000 টাকা অনাদায়ী পাওনা এবং 5% সঞ্চিতি রাখতে হবে। তাহলে রেওয়া মিলে বিক্রয় হিসেবে কত টাকা যাবে? ওকে, তাহলে রেওয়া মিলে বিক্রয় হিসেবে কত টাকা যাবে? রেওয়া মিলে বিক্রয় হিসেবে যাবে হচ্ছে 2,70,000 টাকা ক্রেডিট। কারণ এই প্রাপ্য হিসাব অথবা যে সঞ্চিতির কথা বলা হচ্ছে, অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনার সঞ্চিতির যেটা কথা বলা হচ্ছে এটা হচ্ছে প্রাপ্য হিসাব থেকে বিয়োগ হয়। এটা বিক্রয়ের সাথে কোনো সম্পর্ক নেই। বিক্রয়ে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 2,18,000 টাকা, সমাপনী মজুদ হচ্ছে 27,000 টাকা, প্রারম্ভিক মজুদ হচ্ছে 15,000 টাকা। তাহলে এই বছরে ক্রয়ের পরিমাণ কত? তো ২৬ নাম্বার প্রশ্ন হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় 2,18,000 টাকা, সমাপনী মজুদ পণ্য হচ্ছে 27,000 টাকা, আর প্রারম্ভিক মজুদ হচ্ছে 15,000 টাকা। তো এখানে বলা হচ্ছে এই বছরে ক্রয়ের পরিমাণ কত? তো ক্রয়ের পরিমাণ যদি বের করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে সমাপনী মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয় যোগ দিতে হবে এবং প্রারম্ভিক মজুদ হচ্ছে বিয়োগ দিতে হবে। তাহলে এই বছরে ক্রয়ের পরিমাণ পাবো। কেন আমরা বিয়োগ দিচ্ছি প্রারম্ভিক মজুদ? কারণ হচ্ছে প্রারম্ভিক মজুদের যে টাকাটার পরিমাণ ছিল আমাদের প্রথমে, এটা কিন্তু এই বছরের ক্রয়ের সাথে সম্পর্কিত না। এটা গত বছরের ব্যালেন্স। সুতরাং এই অ্যামাউন্টটা বাদ দিলেই আমরা হচ্ছে এই বছরে আসলে কতটুকু ক্রয় করেছি সেই ক্রয়ের পরিমাণটা বের করতে পারবো। তো আশা করি আপনারা সূত্রটা ক্লিয়ার। পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্যাংক জমা 20,000 টাকা, সমাপনী মজুদ হচ্ছে 36,000 টাকা, ক্রয় হচ্ছে 1,36,000 টাকা, বিক্রয় হচ্ছে 2,88,000 টাকা, বেতন হচ্ছে 27,500 টাকা, আসবাবপত্র হচ্ছে 86,000 টাকা, মূলধন হচ্ছে 1,90,000 টাকা হলে রেওয়া মিলের ডেবিট সাইডে মোট কত টাকা বসবে? ওকে। তো আপনার ব্যাংক জমা যোগ করবেন 20,000 টাকা, সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসে না, ক্রয় হচ্ছে খরচ, ক্রয় 1,36,000 টাকা যোগ হবে, বেতন 27,500 যোগ হবে এবং আসবাবপত্র 86,000 টাকা যোগ করলে আমাদের আসবে 2,69,500 টাকা। বিনিয়োগের সুদ প্রাপ্তি হচ্ছে 6,000, ঋণের বকেয়া সুদ হচ্ছে 3,200 টাকা, অগ্রিম প্রাপ্ত কমিশন হচ্ছে 2,300 টাকা, মূলধন হচ্ছে 1,20,000 টাকা, যন্ত্রপাতি ও মেশিন ও যন্ত্রপাতি হচ্ছে 71,500 টাকা, ক্রয় হচ্ছে 27,400 টাকা, পাওনাদারের বাট্টা সঞ্চিতি হচ্ছে 700 টাকা হলে অনিশ্চিত হিসাবে জের কত টাকা হবে? তো আমরা যদি একটু যোগ করি, সুদ প্রাপ্তি হচ্ছে আমার ক্রেডিট, সুদ প্রাপ্তি ক্রেডিট আমরা ক্রেডিট করব হচ্ছে 6,000 টাকা। ঋণের সুদ বকেয়া অর্থাৎ এটাও আমার দায়। তো ৩২০০ টাকা যোগ হবে ক্রেডিট সাইডে। অগ্রিম প্রাপ্ত কমিশন এটাও আমার দায়। সুতরাং ২,৩০০ আমি ক্রেডিট সাইডে দিব। আমার মূলধন হচ্ছে ১,২০,০০০। মেশিন ও যন্ত্রপাতি হচ্ছে আমার ডেবিট সাইডে যাবে সম্পদ। সুতরাং এটা বিয়োগ হবে ৭১,৫০০। ক্রয় ডেবিট সাইডে যাবে, মাইনাস হবে ২৭,৪০০। ওকে। আর হচ্ছে পাওনাদারের বাট্টা সঞ্চিতি হচ্ছে ডেবিট অর্থাৎ বিপরীত দায়বাচক হিসাব। সুতরাং এখান থেকে আরো বিয়োগ হবে কত? ৭০০। সুতরাং আমাদের অ্যান্সার হবে কত? ৩১,৯০০ টাকা।
উপভাড়াটিয়ার নিকট থেকে প্রাপ্য ৬,০০০ টাকার মধ্যে ৪,০০০ টাকা পাওয়া গেছে এবং ২,০০০ টাকা বকেয়া আছে। এই ক্ষেত্রে ২,০০০ টাকা কোথায় বসবে? তো ২,০০০ টাকা যেহেতু বকেয়া আছে, ২,০০০ টাকা হচ্ছে ডেবিট সাইডে বসবে। কারণ আয় বকেয়া হচ্ছে সম্পত্তি। প্রাপ্য হিসাব ৯২,০০০ টাকা, অনাদায়ী পাওনা হচ্ছে ১২,০০০ টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে ৪৫০০ টাকা। খতিয়ানের জের পাওয়া গেল, রেওয়া মিলে দেনাদার কত টাকা বসবে? রেওয়া মিলে দেনাদার বসবে হচ্ছে ৯২,০০০ টাকা। করিম অ্যান্ড সন্সের প্রারম্ভিক হাতে নগদ ছিল ২,০০০ টাকা। বছর শেষে রেওয়া মিল তৈরি করার সময় উক্ত টাকা কোথায় বসবে? তো আমরা জানি প্রারম্ভিক হাতে নগদ কোথাও বসে না। বছর শেষে কামাল অ্যান্ড কং এর সমাপনী হাতে নগদ ২৫,০০০ টাকা ছিল। উক্ত টাকা রেওয়া মিলের কোথায় বসবে? সমাপনী হাতে নগদ হচ্ছে আসবে, কিন্তু প্রারম্ভিক হাতে নগদ আসবে না। সুতরাং হাতে নগদ হচ্ছে সম্পত্তি ডেবিট সাইডে বসবে। সমাপনী মজুত পণ্য হচ্ছে ৫,০০০ টাকা, সমন্বিত ক্রয় হচ্ছে ১০,০০০ টাকা। ক্রয় ১০,০০০ টাকা হলে প্রারম্ভিক মজুদ কত টাকা? প্রারম্ভিক মজুদ হচ্ছে ৫,০০০ টাকা। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা জানি রেওয়া মিল তৈরি করা বাধ্যতামূলক নয়, কিন্তু তারপরেও রেওয়া মিল তৈরি করা হয় কেন? হিসাবের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য। রেওয়া মিলের উদ্দেশ্য কি? রেওয়া মিলের উদ্দেশ্য হচ্ছে ফলাফল নির্ণয়ে সাহায্য করা, দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ নিশ্চিত করা। সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয় বলতে কি বোঝায়? সমন্বিত ক্রয় হচ্ছে বিক্রয়যোগ্য সমাপনী মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য প্লাস সমাপনী মজুত পণ্য। কারবারি প্রতিষ্ঠানে রেওয়া মিল প্রস্তুত করার উদ্দেশ্য হিসেবে ধরা হয় লেনদেনের ভুল ত্রুটি উদ্ঘাটন করা, হিসাবের শুদ্ধতা যাচাই করা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রেওয়া মিল প্রস্তুতের সময় ডেবিট দিকে অন্তর্ভুক্ত করা হয়। তো ডেবিট দিকে কি কি যায়? ক্রয় ফেরত। ক্রয় হচ্ছে ডেবিট, তাহলে ক্রয় ফেরত হয়ে যাবে কি? ক্রেডিট। সুতরাং এটা আসবে না। বিনিয়োগের প্রাপ্য সুদ। আয় যখন বকেয়া থাকবে তখন এটা আমার হচ্ছে কি? সম্পত্তি। সুতরাং ডেবিট সাইডে যাবে। অগ্রিম প্রদত্ত বেতন। আপনি বেতনটা অগ্রিম দিয়ে দিচ্ছেন, অর্থাৎ খরচটা যখন অগ্রিম করবেন তখন হচ্ছে এটা কি? আমার সম্পদ। মূলত রেওয়া মিলের ডেবিট দিকে বসে ব্যয়। অগ্রিম ব্যয় মানে হচ্ছে সম্পদ, এটাও ডেবিট সাইডে বসবে। মালিকানা সংক্রান্ত দফা হচ্ছে ক্রেডিট, সুতরাং ১ আর ২ হবে। রেওয়া মিলের ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত দফাসমূহ হচ্ছে, ক্রেডিট দিকে কি কি যাবে? সম্পত্তি হচ্ছে ডেবিট সাইডে যায়, ক্রেডিট দিকে যায় না। অনুপার্জিত আয় হচ্ছে দায়, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট সাইডে যাবে। ওকে। তো রেওয়া মিল তৈরি করার প্রয়োজন হচ্ছে, রেওয়া মিল তৈরি করার জন্য কি প্রয়োজন? আমরা রেওয়া মিল কিন্তু হিসাবের কি বলা হয়? হিসাবের জের, তাই তো? হিসাবের জেরের গাণিতিক শুদ্ধতা যাচাই, তাই তো? ওকে, তো এই হিসাবের জেরের যে গাণিতিক শুদ্ধতা যাচাই করি, হিসাব মানেই হচ্ছে খতিয়ান আর বই মানে হচ্ছে জাবেদা। তো রেওয়া মিল যেহেতু হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই, সুতরাং এটা হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত। প্রকৃতপক্ষে রেওয়া মিল হলো একটি হিসাব খাত, একটি পরিপূর্ণ হিসাব খতিয়ানের উদ্বৃত্তের তালিকা, অর্থাৎ খতিয়ানের ব্যালেন্সের তালিকা। রেওয়া মিলে হিসাবভুক্ত হবে না কি? প্রারম্ভিক ব্যাংক, প্রারম্ভিক হাতে নগদ কোনোটাই আসবে না, সমাপনী মজুদও আসবে না। ইতিমধ্যে আমি প্রথমেই বলে দিয়েছি এই ব্যাপারে। রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে হচ্ছে নামিক হিসাব, ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব। রহিম ক্লাসে রেওয়া মিল করছে, এই সময় রহিম যে দফাগুলো হিসাবভুক্ত করা থেকে বাদ রাখে সেগুলো হলো ব্যাংক জমার অতিরিক্ত উত্তোলন, এটা রেওয়া মিলে আসে। প্রারম্ভিক মজুত পণ্য, এটাও রেওয়া মিলে আসবে, কিন্তু প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স রেওয়া মিলে আসবে না। সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আলাদা করে আনা হয় না, কারণ কি? তো সমাপনী মজুত পণ্য কেন আলাদা করে আনা হয় না? অপশন এ তে দেওয়া আছে সমাপনী, এটি মজুত পণ্যের ব্যালেন্স। বিতে দেওয়া আছে এটি প্রারম্ভিক মজুত ও ক্রয়ে অন্তর্ভুক্ত, এবং সিতে দেওয়া আছে এটি পরের বছর ব্যবহৃত হবে। তো এটা কি হবে? এটি যেহেতু প্রারম্ভিক মজুত ও ক্রয়ের ভিতর অন্তর্ভুক্ত রয়েছে, এই জন্য ক্রয়টাকে আমরা নিয়ে আসি না রেওয়া মিলে। হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত সর্বদা কি দেখায়? ক্রেডিটে হচ্ছে আয় আর দায় থাকতে পারে, তবে ব্যয় থাকবে না, লোকসানও থাকবে না, ব্যয় থাকবে না। তো ২ ও হবে না, ৩ ও হবে না, শুধুমাত্র উত্তর হবে ১ নাম্বার। কন্ট্রা সম্পত্তি কি? অর্থাৎ বিপরীত সম্পত্তিবাচক, অর্থাৎ যেগুলো সম্পত্তিকে হ্রাস করে। যেমন কি? আমরা যদি ধরি অনাদায়ী পাওনা সঞ্চিতি প্রাপ্য হিসাবকে হ্রাস করে, সম্পত্তিকে হ্রাস করে। যন্ত্রপাতির অবচয় সঞ্চিতি, যেটা যন্ত্রপাতি অর্থাৎ সম্পত্তিকে হ্রাস করে। আসবাবপত্রের অবচয় সঞ্চিতি, যেটা আসবাবপত্রকে হ্রাস করে। ঠিক আছে? সুতরাং এই ৩ টাই হচ্ছে কি আমাদের কন্ট্রা সম্পত্তি, যেটা সম্পদগুলোকে হ্রাস করে, এবং কোনটা কোন সম্পদকে হ্রাস করে এটাও আপনাদের বলে দিলাম। সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, কারণ কি? কারণ হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য ও ক্রয় রেওয়া মিলের ডেবিট দিকে থাকে। চূড়ান্ত হিসাব তৈরির পূর্বে রেওয়া মিল তৈরির কারণ কি? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই, চূড়ান্ত হিসাব সঠিকভাবে প্রস্তুতকরণ। ওকে, পরবর্তীতে আছে এস এম হোসেন অ্যান্ড কোং ক্রয়, এর ক্রয়ের পরিমাণ হচ্ছে ৫,০০,০০০ টাকা, সমাপনী মজুদ হচ্ছে ৩,০০,০০০ টাকা এবং প্রারম্ভিক মজুদ হচ্ছে ৪,০০,০০০ টাকা। এক্ষেত্রে তো আমরা প্রথমে কি করব? এই যে ক্রয়,
ক্রয় আর প্রারম্ভিক ক্রয় এই দুইটা হচ্ছে যোগ করবো, এই দুইটা যোগ করলে কত হয়? 9 লক্ষ টাকা। তো রেওয়া মিলে মোট কত টাকা যাবে? 9 লক্ষ টাকা। আর এখান থেকে আমরা সমাপনী মজুদ বিয়োগ যদি দিই, সেক্ষেত্রে হচ্ছে সমন্বিত ক্রয় হবে 6 লক্ষ টাকা। ঠিক আছে? তো সমন্বিত ক্রয় হচ্ছে 6 লক্ষ টাকা, আর মোট যাবে কত? 9 লক্ষ টাকা। সমাপনী মজুদ পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য কি? অর্থাৎ সমাপনী মজুদ পণ্য কি? প্রারম্ভিক মজুদ ও ক্রয়ের অবশিষ্ট অংশ। সমাপনী মজুদ পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য প্রারম্ভিক মজুদ, ক্রয়ের অবিকৃত অংশ, ক্রয়ের অবিকৃত অংশ। সি নাম্বারে আছে হচ্ছে সমন্বিত ক্রয় থাকলে পৃথকভাবে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। অবশ্যই সমন্বিত ক্রয় থাকলে পৃথকভাবে অন্তর্ভুক্ত হবে এবং প্রারম্ভিক মজুদ ও ক্রয়ের অবিকৃত অংশ। রেওয়া মিলের ছকে ডেবিট জেরে কি কি বসে? রেওয়া মিলের ছকে ডেবিট জেরে বসে হচ্ছে সম্পত্তি, ব্যয়, উত্তোলন, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, বকেয়া আয়। আর বকেয়া আয় হচ্ছে সম্পত্তি, কিন্তু বকেয়া ব্যয় হচ্ছে দায়। 2 নাম্বারটা কেন হলো না? কারণ এখানে ব্যাংক জমা অতিরিক্ত আছে, যেটা হচ্ছে দায়ের অংশ। রেওয়া মিলের ছকের ক্রেডিট ব্যালেন্সের ঘরে কি বসে? রেওয়া মিলের ছকের ক্রেডিট ব্যালেন্সের ক্ষেত্রে অগ্রিম আয় যদি নিয়ে নেন, অবশ্যই এটা দায়। ঋণ দায়, ওভারড্রাফট হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত দায়। সুতরাং এগুলো সবই ক্রেডিট। দ্বিতীয় অপশনে আছে ঋণ, অগ্রিম আয়, প্রদেয় বিল, এগুলো সব দায়। শিক্ষানবিশ সেলামি হচ্ছে আয়, অগ্রিম আয় হচ্ছে আমার জন্য দায়, বকেয়া খরচ হচ্ছে আমার জন্য দায়। সুতরাং সবগুলোই অ্যান্সার হবে। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি পরবর্তীতে একটা উদ্দীপক দেয়া আছে এবং উদ্দীপকে বলা আছে নাসির ট্রেডার্স 2014 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের হিসাব বইয়েতে নিম্নোক্ত তথ্যাদি নেওয়া হলো। তো এখানে বলা আছে প্রারম্ভিক মজুদ 20,000 টাকা, ক্রয় 28,000 টাকা, বিক্রয় 18,000 টাকা, পরিবহন ব্যয় 7,000 টাকা, সমাপনী মজুদ 7,000 টাকা। পরবর্তীকালে দেখা গেল ক্যাশিয়ার আত্মসাৎকৃত 5,000 টাকা হিসাবভুক্ত হয় না। তাহলে সমন্বিত ক্রয়ের পরিমাণ কত? সমন্বিত ক্রয়ের পরিমাণ হবে এখানে 48,000 টাকা। কিভাবে 48,000? এই যে প্রারম্ভিক মজুদ হচ্ছে 20,000 এবং ক্রয় হচ্ছে 28,000, টোটাল হবে কত? 48,000 টাকা। আত্মসাৎকৃত 5,000 টাকা হিসাবভুক্ত না করায় আর্থিক বিবরণীতে কি প্রভাব পড়বে? তো 5,000 টাকা যেহেতু হিসাবভুক্ত করে নাই, সুতরাং আর্থিক বিবরণীতে কি হবে? আর্থিক বিবরণীতে প্রকৃত সম্পত্তি ও মালিকানা সত্ত্বের চেয়ে প্রদর্শিত সম্পত্তি ও মালিকানা সত্ত্ব বেশি দেখাবে। ঠিক আছে? অ্যাকচুয়ালি যেটা দেখানো হয়েছে তার থেকে বেশি দেখাবে। মুগলি ট্রেডার্স 2014 সালের 31 ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্ধৃতসমূহ হলো নগদ তহবিল 10,000 টাকা, প্রাপ্য হিসাব 8,000 টাকা, প্রদেয় হিসাব 12,000 টাকা, বাড়ি ভাড়া প্রদান 7,000 টাকা, ক্রয় হচ্ছে 15,000, মূলধন হচ্ছে 20,000 এবং বিক্রয় হচ্ছে 12,000 টাকা। তো অনিশ্চিত হিসাবের পরিমাণ কত? তো আপনারা যদি একটু যোগ বিয়োগ করেন, আমি বলে দিচ্ছি আসলে। যোগ বিয়োগটা আমি করে দিই। তো এখানে নগদ তহবিল হচ্ছে 10,000, প্রাপ্য হিসাব হচ্ছে 10,000, প্রদেয় হিসাব হচ্ছে 12,000, বাড়ি ভাড়া প্রদান হচ্ছে খরচ 7,000 টাকা, ক্রয় হচ্ছে 15,000 টাকা, মূলধন হচ্ছে 20,000 টাকা এবং বিক্রয় হচ্ছে 20,000। তো মাইনাস যেগুলো দিয়েছে এগুলো হচ্ছে ক্রেডিট এবং প্লাস যেগুলো দিয়েছে এগুলো হচ্ছে ডেবিট। তো আপনারা যোগ করেন 10,000 আর 8,000 যোগ হবে, তারপরে বিয়োগ হবে হচ্ছে 12,000, তারপরে হচ্ছে বাড়ি ভাড়া প্রদান 7,000 টাকা যোগ হবে, তারপরে হচ্ছে ক্রয় 15,000 টাকা যোগ হবে, দেন হচ্ছে মূলধন 20,000 টাকা বিয়োগ হবে এবং বিক্রয় হচ্ছে 12,000 টাকা বিয়োগ হবে। রসিদ হিসাব হচ্ছে ক্রেডিট সাইডে আসবে 4,000 টাকা, অর্থাৎ ক্রেডিট সাইডে 4,000 টাকা কম হবে। মুগলি রেওয়া মিলে যে হিসাবের জের বৃদ্ধি করলে অনিশ্চিত হিসাবের প্রয়োজন পড়বে না, এটা হচ্ছে যেহেতু ক্রেডিট সাইডের কম পড়েছে, সুতরাং ডেবিট সাইডে অর্থাৎ সম্পত্তি জাতীয় হিসাবের জের বৃদ্ধি করতে হবে, অথবা হচ্ছে ব্যয় জাতীয় হিসাবের জের বৃদ্ধি হবে, যে উভয়ই হচ্ছে ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। ঠিক আছে? তো পরবর্তীতে হচ্ছে মিসেস মিথিলা মিসেস মিথিলা ব্যবসায়ের অগ্রিম মজুরি প্রদান করলো 4,000 টাকা। মিসেস মিথিলা ব্যবসায় অগ্রিম মজুরি প্রদান করলো 400 টাকা। পক্ষান্তরে বকেয়া বেতন রইল 20,000 টাকা। সমাপনী মজুদের পরিমাণ 40,000 টাকা। উদ্দীপকে রেওয়া মিলের কোন ঘরে বসবে? উদ্দীপকে মজুরি কি কোন ঘরে বসবে? মজুরি হচ্ছে ডেবিট সাইডে বসে। মিসেস মিথিলা ব্যবসায় উল্লেখিত বেতন ব্যক্তিগত হিসাব, কারবারের সম্পদ রেওয়া মিলের ক্রেডিট পাশে বসে। তাহলে সুতরাং হচ্ছে বেতনটা কোন সাইডে বসবে? বেতনটা যেহেতু বকেয়া আছে, এটা একটা ব্যক্তিগত হিসাব এবং রেওয়া মিলের ক্রেডিট সাইডে বসবে, অর্থাৎ দায়। রেওয়া মিল কি? আমরা পরবর্তী লাস্ট 20টা কোশ্চেনে চলে আসছি। রেওয়া মিল হচ্ছে হিসাবের উদ্ধৃতের তালিকা। নিচের কোনটি রেওয়া মিলের অন্তর্ভুক্ত হবে? সমাপনী ব্যাংক জমা অতিরিক্ত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। প্রারম্ভিক নগদ ব্যালেন্স, প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স অথবা সমাপনী মজুদ পণ্য, এর কোনোটাই অন্তর্ভুক্ত হবে না। রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে কোনটি? প্রাপ্ত কমিশন হচ্ছে রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে। এটা হচ্ছে আয়। তবে শিক্ষানবিশ ভাতা, বীমা সেলামি, পাওনাদারের বাট্টা সঞ্চিতি এগুলো ডেবিট সাইডে বসবে। নিচের কোনটি ডেবিট উদ্ধৃত প্রকাশ করে? পাওনাদার বাট্টা সঞ্চিতি। কারণ পাওনাদার বাট্টা সঞ্চিতি হচ্ছে
পাওনাদারকে হ্রাস করে, ঠিক আছে? পদে হিসাবকে হ্রাস করে। তো পদে হিসাবকে হ্রাস করে মানে হচ্ছে বিপরীত দায়বাচক হিসাব। তো এইজন্য এটা হচ্ছে ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। এ বাদে অন্য যত সঞ্চিতি আছে সকল সঞ্চিতি হচ্ছে ক্রেডিট। তো আপনাদের আরেকটা ইনফরমেশন বলতে আমি একটু ভুলে গেছি। সেটা হচ্ছে শিক্ষানবিশ ভাতা হচ্ছে ব্যয় আর শিক্ষানবিশ সিলামি হচ্ছে আয়। এটা একটু মনে রাখবেন। কখন সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়? যদি রেওয়া মিলে সমন্বিত ক্রয় থাকে, আসবাবপত্র ক্রয়কে ক্রয় হিসেবে ডেবিট করা হয়েছে। এটা কোন ধরনের ভুল? তো আসবাবপত্রের ব্যবসায়ী যদি আপনি হয়ে না থাকেন, তাহলে আসবাবপত্রকে অবশ্যই আপনাকে সম্পত্তি হিসেবে লিপিবদ্ধ করতে হবে। তবে আসবাবপত্রের ব্যবসায়ী যদি হন, তবে ক্রয় হিসেবে লিপিবদ্ধ করা যাবে। কিন্তু এখানে যেহেতু কোনো কিছু উল্লেখ করা নেই, তার মানে এটা হচ্ছে আসবাবপত্রের সম্পত্তি হিসেবেই ক্রয় করেছেন। সুতরাং এটা হচ্ছে নীতিগত ভুল। অর্থাৎ মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাব এবং মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় হিসাবে লেখা হচ্ছে নীতিগত ভুল। অনিশ্চিত হিসাব কোন ধরনের হিসাব? তো অনিশ্চিত হিসাব হচ্ছে অস্থায়ী হিসাব। ভাড়া প্রদান ৳৫৭ ভুলক্রমে রেওয়া মিলের ক্রেডিট সাইডে ৳৭৫ লেখা হলে রেওয়া মিলের পার্থক্য হবে কত টাকা? অর্থাৎ এই ধরনের যে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন গুলো থাকবে তার উত্তর আমি বলে দিই। ৪ ধরনের ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন থাকতে পারে। ৳৫৭ ভুলক্রমে রেওয়া মিলের ক্রেডিট দিক হচ্ছে আপনার টাকার দিকে তাকাবেন। ঠিক আছে? যখন এই ধরনের কোয়েশ্চেন আসবে রেওয়া মিলের পার্থক্য, তখন টাকার অ্যামাউন্টের দিকে তাকাবেন। এখানে দেখেন ২ টা অ্যামাউন্ট রয়েছে। ঠিক আছে? যদি ২ টা অ্যামাউন্ট আপনি ভুল দিকে লেখেন, ঠিক আছে? এই যে ডেবিট লিখার কথা লিখেছেন ক্রেডিট সাইডে। অর্থাৎ ভুল সাইডে যদি লেখেন তাহলে যোগ করতে হবে। ভুল সাইডে লিখলে হচ্ছে যোগ করতে হবে। একটু খেয়াল করেন। ৪ টা সূত্র, সহজ জিনিস। তো যখন অ্যামাউন্ট থাকবে ২ টা, যদি ভুল সাইডে লেখেন তাহলে যোগ করতে হবে। যদি সঠিক সাইডে লিখতেন, অর্থাৎ ডেবিট আছে ডেবিট সাইডেই লিখেছেন। ঠিক আছে? কিন্তু টাকার অঙ্কে ভুল করেছেন, অর্থাৎ ২ টা অ্যামাউন্ট দেয়া আছে ৫৭ আর ৭৫। তখন আপনি কি করতেন? ৭৫ থেকে ৫৭ বিয়োগ করতেন। আমি আ আশা করি বুঝাইতে পারছি। আ বিষয়টা কি? যদি হচ্ছে ২ টা অ্যামাউন্ট দেয়া থাকে, রেওয়া মিলের পার্থক্য বের করতে বলেছে এবং ২ টা অ্যামাউন্ট দেয়া রয়েছে। তো ২ টা অ্যামাউন্ট দেয়া আছে এবং ভুল সাইডে যদি লেখেন সেক্ষেত্রে যোগ হবে এবং সঠিক সাইডে লিখলে বিয়োগ হবে। ঠিক আছে? ওকে। আর যদি একটা অ্যামাউন্ট থাকে, একটা অ্যামাউন্ট আছে ধরেন ৳১৫ আছে। এখানে আর কোনো অঙ্ক নেই, শুধু ৳৫৭ আছে। তো ৳৫৭ আছে এবং বলা হলো ২ বার ভুল করেছেন। তো যেই কয়বার ভুল করবেন তার থেকে ১ বার অধিক দিয়ে গুণ দিতে হবে। যদি ২ বার ভুল করেন ৩ দিয়ে গুণ দিতে হবে। যদি ১ বার ভুল করেন তাহলে ২ দিয়ে গুণ দিতে হবে। ঠিক আছে? তাসকিনের নিকট থেকে ৳২০০ পেয়ে তার হিসাবে ডেবিট করা হয়েছে। এক্ষেত্রে সংশোধন হিসাব কি হবে? সংশোধনী হিসাব হবে অনিশ্চিত হিসাব ডেবিট ৳২০০, তাসকিনের হিসাব ক্রেডিট ৳৪০০। বিক্রয়ের উদ্দেশ্যে মেশিন ক্রয় ৳৫,০০০ ভুলক্রমে মেশিন হিসাবে লিপিবদ্ধ হয়েছে। এজন্য সংশোধনী থাকবে কি হবে? অর্থাৎ মেশিন আপনি যেহেতু বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করেছেন বা মেশিন ক্রয় বিক্রয় হচ্ছে আপনার কাজ, সেক্ষেত্রে মেশিন ক্রয়কে অবশ্যই আপনার ক্রয় হিসেবে ডেবিট করা উচিত ছিল। সুতরাং ক্রয় হিসাবে ডেবিট করবেন আর মেশিন যেহেতু ডেবিট করেছিলেন মেশিন হিসাবে ডেবিট করেছিলেন, এটা ক্রেডিট মেশিন হিসাব ক্রেডিট করলে ডেবিট ক্রেডিট কেটে ব্যালেন্স 0 হয়ে যাবে মেশিনের। একটি হিসাবের পরিবর্তে যদি অন্য হিসাব একই দিকে কোনো লেনদেনে লিপিবদ্ধ করা হয় তাকে কি ধরনের ভুল বলা হয়? বেদাখিলার ভুল। অর্থাৎ একজনের হিসাবের পরিবর্তে অন্য একটা হিসাব লিখে দিলেন, সেটা হচ্ছে বেদাখিলার ভুল। প্রারম্ভিক মজুদ নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত খরচ মাইনাস সমাপনী মজুদ, এটাকে কি বলা হয়? বিক্রিত পণ্যের ব্যয়। প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ, একই কথা। বা ক্রয় প্লাস ক্রয় সংক্রান্ত খরচ অথবা হচ্ছে কৃত পণ্যের ব্যয়, একই কথা। এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ সমান সমান বিক্রিত পণ্যের ব্যয়। রেওয়ামিনের ডেবিট কলামে লিপিবদ্ধ হবে হচ্ছে অগ্রিম ভাড়া, প্রাপ্য উপভাড়া। তো আরেকটা বিষয় হচ্ছে এই যে ভুলগুলো আছে, অর্থাৎ রেওয়ামিলের যে সীমাবদ্ধতা আছে, এখান থেকে একটা কোশ্চেন ম্যান্ডেটরি থাকবে। আমি সকল প্রশ্ন হয়তো আপনাদের এখানে দেখাইতে পাচ্ছি না ভুলগুলো, তবে ভুলগুলো আপনাদের শেষ মুহূর্তে আবারও বলে দিচ্ছি। ভুলগুলো সবগুলো একবার একটু পড়ে যান। ভুলগুলো থেকে একটা কোশ্চেন থাকবে, নীতিগত ভুল, বেদাখিলার ভুল, বাদ পড়ার ভুল, পরিপূরক ভুল। আ ঠিক আছে? এই ভুলগুলো থেকে অবশ্যই আপনাদের একটা কোশ্চেন থাকবেই ম্যান্ডেটরি। রেওয়া মিলের ডেবিট কলামে লিপিবদ্ধ হবে কি? অগ্রিম ভাড়া, প্রাপ্য উপভাড়া। রেওয়া মিল প্রস্তুতের উদ্দেশ্য হচ্ছে ভুল ত্রুটি উদ্ঘাটন করা, ফলাফল নির্ণয়ে সাহায্য করা, দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ নিশ্চিত করা। যেসব ভুল রেওয়া মিলে ধরা পড়ে না, বাদ পড়ার ভুল, লেখার ভুল, পরিপূরক ভুল। ওকে, আমি একবার আপনাদের ভুলগুলো একবার একটু বলে দিই কি ভুল আছে। বাদ পড়ার ভুল। বাদ পড়ার ভুল হচ্ছে, আমি সহজে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। বাদ পড়ার ভুল কি? বাদ পড়ার ভুল হচ্ছে একটা জাবেদা, যেমন ধারে পণ্য ক্রয় সম্পূর্ণভাবে আপনি লিপিবদ্ধ করেননি। এটা হচ্ছে বাদ পড়ার ভুল। লেখার ভুল কি? লেখার ভুল হচ্ছে টাকার অ্যামাউন্টে ভুল করলেন। ৳৫০,০০০ র জায়গায় ৫,০০০ ডেবিট, ৫,০০০ ক্রেডিট করে দিলেন। এটা হচ্ছে লেখার ভুল। বেদাখিলার ভুল কি? বেদাখিলার ভুল একজনের নামের পরিবর্তে যদি আরেকজনের নাম দেন, ঠিক আছে? তো জাহিদ হিসাব ডেবিট করার জায়গায় আপনি করিম হিসাব ক্রেডিট করে দিলেন। এটা হচ্ছে বেদাখিলার ভুল। পরিপূরক ভুল কি? একটি ভুলের দ্বারা অন্য একটি ভুলের পরিমাণ সমান হয়ে গেলে। যেমন দেখা গেল বেতন হিসাব ডেবিট দিকে ৳৫০ আপনি কম লিখেছেন।
আবার ক্রয় হিসাব ডেবিট দিকে লিখতে যেয়ে আপনি ৳৫০ বেশি লিখে দিলেন। সুতরাং একদিকে ডেবিট সাইডে ৳৫০ কম লিখেছেন ভুল করে, আবার অপরদিকে ৳৫০ ডেবিট সাইডে বেশি লিখে দিলেন। তো সুতরাং কি হলো, এখানে ৳৫০ কম লিখার ভুল, আরেক জায়গায় ৳৫০ বেশি লেখার ভুল দ্বারা পরিপূরণ হয়ে গেল। ঠিক আছে? সম্পূর্ণ উল্টো দাখিলা দেওয়ার ভুল হচ্ছে কি, ডেবিটকে ক্রেডিট করলেন আর ক্রেডিটকে ডেবিট করলেন। ঠিক আছে? তো এই হচ্ছে আপনার ভুলগুলো এক পলকে মনে রাখার জন্য বললাম শেষ পর্যায়ে। জনাব শাহীন একজন আসবাবপত্রের ব্যবসায়ী। তিনি ৳৫,০০,০০০ র আসবাবপত্র ক্রয় করে ভুলবশত আসবাবপত্রের হিসাবকে ডেবিট করেছেন। তো এটি কোন ধরনের ভুল? নীতিগত ভুল। কারণ তিনি আসবাবপত্রের ব্যবসায়ী, তো আসবাবপত্র হচ্ছে তার পণ্য। তো তিনি আসবাবপত্রের নামে লিপিবদ্ধ করতে পারবেন, এটা ক্রয় নামে লিপিবদ্ধ করতে হবে। জনাব শাহীনের ভুলের জন্য রেওয়া মিলের উপর কি প্রভাব পড়বে? রেওয়া রেওয়া মিলের উপর কোন ধরনের কোন ভুল পড়বে না। কারণ নীতিগত ভুলের ক্ষেত্রে রেওয়া মিলে কোন ধরনের কোন প্রভাব পড়বে না। অর্থাৎ রেওয়া মিলটা মিলে যাবে। সিগমা লিমিটেডের বার্তা প্রাপ্তি হিসাবে জের ৳৮০,০০০ রেওয়া মিলের ভুল পাশে বসানো হয়েছে। অন্য সকল অন্য কোনো ভুল না থাকলে রেওয়া মিলের ২ পাশের পার্থক্য কত হবে? তো আমি যেটা বলেছিলাম আপনাকে, যে এই ধরনের যখন পার্থক্য বের করতে বলবে এবং সংখ্যা ২ টা থাকবে, ২ টা সংখ্যা থাকলে ভুল সাইডে বসাইলে যোগ করবেন, সঠিক সাইডে বসাইলে বিয়োগ করবেন। তো এখানে তো ২ টা সংখ্যা নেই, ১ টা সংখ্যা আছে। তো একটা সংখ্যা কতবার ভুল করেছেন? যদি একবার ভুল করেন ২ দিয়ে গুণ করবেন, যদি ২ বার ভুল থাকে ৩ দিয়ে গুণ করবেন। অর্থাৎ যেই কয়বার ভুল হবে তার থেকে অধিক সংখ্যা একটা দিয়ে গুণ হবে। তো এখানে একটাই আছে, সুতরাং ২ দিয়ে গুণ হবে, উত্তর হবে ৳১৬০। রেওয়া মিল তৈরির পর ভুল ত্রুটি উদ্ঘাটন হলে সংশোধিত জাবেদা হবে কি? তো অনিশ্চিত হিসাব হবে ৳১৬০ এবং প্রাপ্তি হিসাব হবে ৳১৬০। তো এই পর্যন্ত হচ্ছে রেওয়া মিল নিয়ে আপনাদের ইন টোটাল হচ্ছে যে সাজেশনটা ছিল। আর এ বাদে হচ্ছে আমার ইন ডিটেইলস সাজেশন ছিল। আশা করি আপনারা দেখেছেন সবকিছু, এবং আশা করি আপনাদের পরীক্ষায় সাজেশনগুলো একটু হলেও কাজে লাগবে। তো এই পর্যন্ত, এবং আপনাদের সেকেন্ড পেপারের সাজেশনটাও আজকে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।